আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা অনেকেই চেয়েছিলেন যেন আমি ভূগোল প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সাজেশনটা আসলে দেই। সো তার ধারাবাহিকতায় আজকে আমি ভূগোল দ্বিতীয় পত্রের যে ফাইনাল সাজেশন সেটা নিয়ে জাস্ট সামান্য একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা স্টুডেন্টরা আছেন আর কি, সামনেই তো পরীক্ষা, তো অনেকে আসলে প্যানিক করতেছেন যে জিওগ্রাফি একই চ্যাপ্টারগুলো একটু তুলনামূলক বড় বড়, অন্য যদি সাবজেক্টের সাথে একটু কম্পেয়ার করতে যাই, যেমন চ্যাপ্টারগুলো একটু বেশি বিস্তৃত, পাশাপাশি চ্যাপ্টারের আলোচনাগুলো একটু জটিল বলা যায় আর কি। তো এই স্বল্প সময় আসলে সবগুলো টপিক পড়ার তো সময় থাকে না, যদি আসলে টু বি অনেস্ট। আসলে এখন এই শেষ সময়, তাহলে আমরা শর্টকাটে কোন কোন টপিক পড়লে এক্সামে কমন পাওয়ার সর্বোচ্চ নিশ্চয়তা থাকে, তো আমি আসলে কোন কোন চ্যাপ্টারগুলোর প্রতি একটু আলাদাভাবে আমরা গুরুত্ব দিয়ে সেই চ্যাপ্টারগুলো শেষ করব, এবং সেই চ্যাপ্টারের মধ্যে থেকে যদি প্রশ্ন আসে তাহলে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে, জাস্ট সেইগুলো নিয়ে একটু টুকটাক আলোচনা করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে শুরুতে দেখে নেওয়া যাক ভূগোল দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমাদের চ্যাপ্টার সংখ্যা কয়টি। এখানেও 10টা চ্যাপ্টার রয়েছে। ভূগোল প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্রে 10টা চ্যাপ্টার থাকার কারণে আমরা এখান থেকেও 2টা চ্যাপ্টার মোটামুটি এস্টিমেটেড 2টা চ্যাপ্টার বাদ দিতে পারি। তো বাদ দেওয়ার আগে আমি আসলে বলে নিতে চাই যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ফার্স্টের এই চ্যাপ্টারটা নিয়ে যদি আমি একটু কথা বলি, একেবারে ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে মানব ভূগোল। আমরা হয়তো অনেকেই জানি যে 9-10 যাদের আর্টসে ছিল আর কি, ওরা ওখানে ভূগোল প্রথম পত্রে ভূগোলের পরিচিতি যে পর্বটা ছিল আর কি, ওইখানে ভূগোলের শাখা দেখানো হয়েছিল। একটি ছিল মানব ভূগোল, আরেকটা ছিল প্রাকৃতিক ভূগোল। তো ইন্টারমিডিয়েটে এসে আমাদের যখন এই ভূগোল প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকে, আসলে প্রথম পত্র ওখানে থাকে প্রাকৃতিক ভূগোল, আর দ্বিতীয় পত্র এখানে আছে হচ্ছে মানব ভূগোল। মানব ভূগোল থেকে যদি আমাদের কাছে প্রশ্ন আসে তাহলে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে? আসার সম্ভাবনা রয়েছে মানব ভূগোলের কিছু কিছু শাখা রয়েছে, যেমন নগর ভূগোল রয়েছে, তারপর শিল্প রয়েছে, আরও এরকম বিভিন্ন কিছু সাব ব্রাঞ্চেসগুলো রয়েছে। এই মানব ভূগোলের যেই যেই শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই শাখা থেকে একটা প্রশ্ন মোটামুটিভাবে নিশ্চিতভাবে বলা যায় যে আমাদের এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে এই টপিক থেকে। তাছাড়াও যদি বলতে হয় যে মানব ভূগোল থেকে আর কি কি আমরা পড়ব, সেই ক্ষেত্রে আপনারা পড়তে পারেন মানব ভূগোলের যে পরিধি বা মানব ভূগোলের বিভিন্ন বিষয়বস্তু রয়েছে, যে বিষয়বস্তুগুলো সম্পর্কে আমরা একটু জানে শুনে যেতে পারি, কারণ এই টপিকের বাইরে আর যদি বলি তেমন কোনো কিছু থাকে না ফার্স্টের এই চ্যাপ্টার থেকে। জিওগ্রাফির এইটা একটা অ্যাডভান্টেজ যে ফার্স্টের পরিচিতি পর্ব এই চ্যাপ্টার থেকে অন্তত একটা প্রশ্ন দেয়। নাহলে সব প্রশ্ন যদি মানচিত্র অভিক্ষেপ থেকে দিত তাহলে কোনো স্টুডেন্ট পাস করতো বলে আমার মনে হয় না। তো এছাড়াও দেখা যায় কি, আমি যে 2টা বা 3টা টপিকের কথা বললাম, এছাড়াও আরও অনেকগুলো টপিক থাকে যেগুলো একটু বিস্তৃত। যেমন আমি যদি বলি জনসংখ্যার এই চ্যাপ্টারটা, তারপরে শিল্পের যে চ্যাপ্টারটা রয়েছে, দূষণ ও দুর্যোগ, এরকম কিছু কিছু বড় চ্যাপ্টার আছে। তো এই চ্যাপ্টারগুলো থেকে আসলে অনেকগুলো টপিক থাকে, কোন টপিকগুলো আমরা পড়বো, কোন টপিকগুলো আমরা বাদ দিয়ে দিব, এইটাই শেষ সময় বোঝে ওঠে স্টুডেন্টদের পক্ষে একটু জটিল হয়ে যায়, এবং অনেকেই হয়তো এখানে প্যানিক করে আসলে কিভাবে পড়বো, কিছুই তো মাথায় ঢুকতেছে না। কঠিন কঠিন চ্যাপ্টারগুলো রয়েছে, টপিকগুলো রয়েছে, টপিক অ্যানালাইসিসই বা আমাদেরকে কী করে দিবে। সো আপনাদের কষ্ট করার কোনো দরকার নেই, বা আপনাদের প্যানিক করারও কোনো কারণ নেই, কারণ আমাদের আর্টস কমের যেই টাইপ ভিত্তিক কোর্সটা রয়েছে, মানবিকের সকল বিষয়ের একটা বান্ডেল কোর্স রয়েছে। এখানে প্রত্যেকটা সাবজেক্ট, কৃষি, শিক্ষা, ইসলামের ইতিহাস বলেন, বা যুক্তিবিদ্যা, পৌরনীতি, মনোবিজ্ঞান, যতগুলো সাবজেক্ট রয়েছে প্রায় সকল সাবজেক্টের এখানে টাইপ ভিত্তিক ক্লাসের মধ্যে টপিক অ্যানালাইসিস শুরুতে করে দেওয়া আছে। একটা চ্যাপ্টারের মধ্যে যদি 10টা টপিক থাকে বা 12টা টপিক আলোচ্য থাকে, তো তার মধ্যে কোন টপিক থেকে ক খ আসবে, কোনটা থেকে গ ঘ আসবে, এইটা শুরুতে একটু জেনে গেলে স্টুডেন্টদের জন্য সুবিধা হয় যে এই টপিকটা আমি তাহলে এই সার্টেন কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য কি করব, আমি ওইভাবে প্রিপারেশন নিয়ে যাব। কোন একটা টপিক থেকে গতানুগতিকভাবে প্রতি বছরই যদি খ নম্বরের প্রশ্ন এসে থাকে, ওইখান থেকে এখন যদি আমি একটা ঘ নম্বরের প্রশ্নের অ্যান্সারের প্রিপারেশন নিয়ে যাই, তাহলে পরীক্ষার হলে আমার ওটা বিন্দু পরিমাণও কাজে আসবে না, বরং এটা আমার জন্য বার্ডেন হয়ে থাকবে, কারণ আমি ওই কোয়েশ্চেনটার প্রতি ওই টপিকে বেশি এমফাসাইজ করে যাওয়ার কারণে যেই টপিক থেকে ওই প্রশ্ন আসার কথা ঘ নম্বরের, সেই টপিকটা আমি ইগনোর করেছি। তো টপিক অ্যানালাইসিসের ক্ষেত্রে যদি ফার্স্টেই একটু মিস্টেক হয়ে যায়, তাহলে পরীক্ষায় খুব একটা ভালো নম্বর আশা করা উচিত হবে বলে আমি মনে করছি না। সেজন্য টপিক অ্যানালাইসিসটা স্টুডেন্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনাদের যে কনসেপচুয়াল ক্লাসগুলো রয়েছে, সেখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে খুব সহজভাবে আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সাথে এমসিকিউ এবং সিকিউর যে সাজেশনগুলো রয়েছে সেগুলো ওখানে দেওয়া হয়েছে, প্র্যাকটিস সেশনও রাখা হয়েছে। এছাড়াও আদার্স বিভিন্ন ম্যাটেরিয়ালস আপনারা কোর্সের সাথে পেয়ে যেতে পারেন। তো যারা এখনও চিন্তা করছেন যে এই শেষ সময় আসলে কিভাবে প্রিপারেশনটা নিব,
জাস্ট কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না, তো আমি মনে করি যে আর্টস কমের পক্ষ থেকে এই যে বান্ডেল কোর্সটা রয়েছে বা পাশাপাশি লজিক, সাইকোলজি, ইকোনমিক্সের যে মাইক্রো কোর্সগুলো রয়েছে, যারা প্রয়োজন বোধ করছেন তারা অবশ্যই কোর্সে এনরোল হয়ে যেতে পারেন। সময় খুব বেশি নেই, 1 মাস বৃদ্ধি কোর্সে, নাচানাচি বেশি করার প্রয়োজন নেই, বেশি করে স্ক্রল করব তারও দরকার নেই। সময়টা যেন ফ্রুটফুলি আমি ইউজ করতে পারি সেটার দিকে একটু মনোযোগ দেওয়া দরকার হতে পারে। সো যারা আপনারা কোর্সগুলো পারচেস করতে চাচ্ছেন বা ইন ডিটেলস আরও কিছু হয়তো আপনারা জানতে চাচ্ছেন, অবশ্যই আমাদের পেজে নক করতে পারেন, ডেমো ক্লাসের লিঙ্কও দেওয়া থাকবে। সেই বিষয়ের কথা এখন একটু সাইডে রেখে মূল আলোচনায় চলে আসি। প্রথম অধ্যায় যেটা আর কি মানব ভূগোল, এখান থেকে কি কি টপিক আসতে পারে, সমূহ সম্ভাবনা, পরিধি, বিষয়বস্তু, শাখা, ব্যাস এতটুকু। যদি সেকেন্ড চ্যাপ্টারের থেকে আমাকে বলেন যে স্যার সেকেন্ড চ্যাপ্টার থেকে কি কোনো প্রশ্ন আসতে পারে, অবশ্যই আসবে। জনসংখ্যা থেকে প্রশ্ন আসবে না এটা কি হয় নাকি? কারণ জিওগ্রাফির একটা অবিচ্ছেদ্য বিষয় হচ্ছে জনসংখ্যা, তাই না? এখন জনসংখ্যার এখানে কিছু কিছু সূত্র আছে, যেমন ক্রুড বার্থ রেট, ক্রুড ডেথ রেট, মানে হচ্ছে আপনার যেমন স্থূল জন্মহার রয়েছে, স্থূল মৃত্যুহার রয়েছে, পাশাপাশি জনসংখ্যার যে ঘনত্বগুলো রয়েছে। কপাল যদি খুব ভালো থাকে, প্রশ্ন যদি সহজ করে, তো সেই ক্ষেত্রে জনসংখ্যার ঘনত্ব থেকেও একটা গ নম্বরের প্রশ্ন চলে আসতে পারে। তবে এরকম সৌভাগ্য কি বলবো, এত সৌভাগ্যবান আসলে আপনারা হয়েছেন কিনা আমি জানি না। আমাদের সময় মনে হয় একটা প্রশ্ন এসেছিল জনসংখ্যার ঘনত্ব নিয়ে, প্রবাবলি হ্যাঁ অবশ্যই খুব সম্ভবত এসেছিল 2022 সালের বোর্ড কোয়েশ্চেন। আমি মনে হয় এটা অ্যান্সার করছিলাম আর কি। খুবই সহজ টপিক, এগুলো আসলে খুব মজা লাগে। যেমন 9-10-এর একটা সাধারণ বিজ্ঞানের একটা চ্যাপ্টার ছিল, ওইখানে নিউটনের যেই কি বলে গতিসূত্র বা ওইখানে কিছু একটা নির্ণয় করার অঙ্ক ছিল আর কি, খুবই ছোট, বাট ওইখান থেকে শিওর মার্কস পাওয়া যেত। তো কপাল ভালো থাকলে আপনারা এইখান থেকে একটা মার্কস পাইতে পারেন। অথবা জনসংখ্যার বিভিন্ন রয়েছে, যে জনসংখ্যা বৃদ্ধির ফলে সেটা আমাদের নগরায়নের ক্ষেত্রে কেমন ধরনের প্রভাব রাখছে, বা মাত্রাতিরিক্ত জনসংখ্যা, কাম্য জনসংখ্যা, বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন টপিকগুলো আছে, টার্মগুলো আছে, এগুলো সম্পর্কে আপনারা একটু জেনে গেলে মোটামুটি একটা সিকিউ এখান থেকে কমন পাবেন বলে আশা করা যায়। যদি থার্ড চ্যাপ্টার নিয়ে কথা বলতে হয়, বসতি, কত বসতি রয়েছে। আমি যদি একটা বসতির কথা বলি, রৈখিক বসতি আছে না, একই সরল রেখায় বসবাস করে। বসতি গড়ে ওঠে কেন? বসতি গড়ে ওঠে পানির সহজলভ্যতা, জীবনের নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা, আরও কত কিছু রয়েছে সেইগুলোর উপর করে। তারপর হচ্ছে আপনার আবাসন সুবিধার সমতল যে বিভিন্ন অঞ্চল, অর্থাৎ বসতির স্থাপনের জন্য যে নিয়ামকগুলো রয়েছে সেইগুলো ফার্স্ট অফ অল ওখান থেকে জানবেন। তারপরে যদি বলি, এখানে গ্রামীণ বসতির সঙ্গে শহুরে বা নগরের যে বসতিগুলো আছে তার একটা ডিফারেন্স আছে। ইন ডিটেলসে যদি আলোচনা করা নাও থাকে, তবে এই টপিকটা গুরুত্বপূর্ণ। গ্রামীণ আর শহুরে বসতির মধ্যে পার্থক্য কোথায়, এখান থেকে আপনারা জেনে যেতে পারেন। তো বসতি থেকে আশা করা যায়, টু দ্য বেস্ট অফ মাই নলেজ, এখান থেকে একটা প্রশ্ন আসবে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। অধ্যায় 4 নম্বর, কৃষি। কৃষি কি, কৃষি কাকে বলে, কৃষির নিয়ামক কি, এবং স্পেসিফিক্যালি বাংলাদেশে যে কৃষি, অর্থাৎ বিডি কনটেক্সটে, বাংলাদেশের এই কনটেক্সটে কৃষিটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, বাংলাদেশের এই কনটেক্সট থেকে কৃষি থেকে আপনি মোটামুটি একটু জেনে যেতে পারেন। কৃষির ক্ষেত্রে আমাদের বিভিন্ন ফসলগুলো থাকে, আখ আছে, পাট আছে, ধান, গম, এই যে কৃষিজাত যে বিভিন্ন পণ্যগুলো আছে, এগুলো উৎপাদনের বিভিন্ন নিয়ামক আছে, আর্দ্রতা থাকা প্রয়োজন, মাটির এই বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, এইগুলো টপিকগুলো একটু আপনারা জেনে যাওয়ার চেষ্টা করবেন। তো কৃষি থেকে আমি মোটামুটি নিশ্চিতভাবে বলবো না যে এখান থেকে প্রশ্ন আসতে পারে কিনা, তবে কৃষি থেকে 50% পসিবিলিটি থাকে একটা কোয়েশ্চেন আসার। আচ্ছা, এইটা একটা ফার্স্ট আমরা চ্যাপ্টার পেলাম। খনিজ এবং শক্তি সম্পদ, পানি শক্তি আছে, বায়ু শক্তি রয়েছে, ইত্যাদি যে শক্তিগুলো রয়েছে তা নবায়নযোগ্য হতে পারে, অনবায়নযোগ্য হতে পারে। এখান থেকে তাহলে শক্তির ক্ষেত্রে প্রাকৃতিক যে শক্তির উৎসগুলো রয়েছে, যেগুলো ন্যাচারাল ফোর্সেস, যেমন পানি শক্তি ব্যবহার করে আমরা কি করি, সেখানে আমরা জলবিদ্যুৎ তৈরি করি, যেমন আমাদের কাপ্তাই হ্রদে ওখানে রয়েছে। বায়ু শক্তিকে ব্যবহার করে আমরা কি করি, যেমন এয়ার ওয়াইন্ড যেগুলো রয়েছে মাঠে আর কি, চরকির মতো ঘুরছে যেগুলো বাতাসে, তাই না, ও ওয়াইন্ড যেগুলো রয়েছে আর কি, ওইখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, তাই না। এছাড়াও বিভিন্ন খনিজ রয়েছে, খনিজগুলোর মধ্যে আমাদের কি রয়েছে, আমাদের আছে কয়লা, আমাদের আছে তেল, আমাদের আছে গ্যাস, সিলেটের হরিপুরে গ্যাস রয়েছে, দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা রয়েছে, কতগুলো তেল শোধনাগার রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই যে বিভিন্ন বিষয়গুলো, খনিজ, কোন খনিজগুলো বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়? আমার কাছে তো কয়লা, গ্যাস, এগুলো একটু বেশি, বিশেষ করে প্রাকৃতিক যে গ্যাসগুলো রয়েছে, এগুলো উৎস, এগুলো সম্পর্কে বেসিক ইনফরমেশন, কোথায় কয়টি রয়েছে,
বা কোনটা বেশি গুরুত্বপূর্ণ, নতুন করে কোনো কিছু আবিষ্কার হলো কিনা। এই চ্যাপ্টারটা একটু ভেজাইলের চ্যাপ্টার, বাট এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আপনি পাবেন, কারণ সহজ চ্যাপ্টার থেকে প্রশ্ন দিয়ে লাভ নেই, এই কঠিন চ্যাপ্টার থেকে মোটামুটিভাবে একটা প্রশ্ন আসতে পারে। শিল্প যদি বলেন, শিল্প থেকে আমাদের পড়ার আছে কি, প্রথমেই চলে আসবে দ্য বেস্ট মোস্ট ইম্পর্টেন্ট, যদি আমি বলি বেস্ট টপিক এখান থেকে বস্ত্র শিল্প। পাট শিল্প ধ্বংস হয়ে গিয়েছে, তাও পাট শিল্প থেকে প্রশ্ন আসা ধ্বংস হয় নাই, বাস্তবে পাট শিল্প শেষ হয়ে গিয়েছে। বস্ত্র শিল্প আসতে পারে, পাট শিল্প আসতে পারে। আমরা শিল্পের ক্ষেত্রে আরো দেখা যায় কি নতুন করে হিমায়িত খাদ্যগুলো করতেছি। এই বস্ত্র পাট যদি আসে তো এখানে হোয়াইট গোল্ড চিংড়ি আসবে না, তা তো হবে না। এগুলোকেও কি হতেছে, এখান থেকে আলোচনা আসতেছে। শিল্প, অবশ্যই বাংলাদেশের শিল্প নিয়ে আলোচনা রয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে শিল্প নিয়ে তো আলোচনা নেই এখানে। শিল্প থেকে মোটামুটিভাবে একটা কোশ্চেন আপনারা পেয়ে যাবেন। তাহলে এই দেখা গেল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফিফথ এবং সিক্সথ, এখান থেকে আমরা 5টা চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন পেলাম। আর 3টা আসবে কোথা থেকে? পরিবহন ও যোগাযোগ। মোটামুটিভাবে আশা করা যায় একটা প্রশ্ন আসতে পারে, তবে না আসার সম্ভাবনাও রয়েছে আমার মতে। পরিবহন ও যোগাযোগ থেকে আমাদের নৌপথ রয়েছে, আমাদের সড়ক পথ রয়েছে, আমাদের আকাশপথ রয়েছে। এই নৌপথ বা সড়ক পথ গড়ে ওঠার জন্য কোন কোন নিয়ামকগুলো থাকা প্রয়োজন, কোন বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আমাদের সড়ক ব্যবস্থা গড়ে উঠছে, আমাদের নৌ ব্যবস্থাগুলো গড়ে উঠছে, তাই না? এই যে যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে আপনারা জানবেন। বাংলাদেশের সড়ক পথের আয়তন কত, নৌপথের আয়তন কত, বা আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিকূলতা কি, সুবিধাগুলো কি কি, ইত্যাদিতে যে বিভিন্নগুলো রয়েছে, কম্পারেটিভ একটা স্টাডি এখানে, যে নৌপথ আর সড়ক পথের মধ্যে সুবিধাজনক কোনটা, তাই না? এগুলো গড়ে ওঠার পেছনে কারণগুলো কি কি, কোন কোন বিষয়বস্তুগুলো থাকলে এগুলো গড়ে উঠতে পারে, এই টপিক থেকে ঘুরে ফিরে মোটামুটি প্রশ্ন আসবে। তো পরিবহন ও যোগাযোগ থেকে মোটামুটি 50% থাকেন যে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, 50% মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। বাণিজ্যের ক্ষেত্রে যদি আমি বলি, বাণিজ্য থেকে আমি 100% এখানে লিখে নিতে পারেন, বাণিজ্য থেকে একটা প্রশ্ন আসবে। বাণিজ্যের ক্ষেত্রে আমাদের থাকে একটা হচ্ছে ইন্টারনাল বাণিজ্য, আর একটা আছে এক্সটার্নাল বাণিজ্য। ইন্টারনাল বলতে বোঝাচ্ছি দেশের অভ্যন্তরীণ যে বাণিজ্যটা রয়েছে, বিভিন্ন জেলা থেকে জেলা হতে পারে, বিভাগ থেকে বিভাগ হতে পারে, শহর থেকে শহর, উপজেলা থেকে উপজেলা, একটা দেশের মধ্যবর্তীতে বিভিন্ন অঞ্চল মধ্যে যে আন্তঃবাণিজ্যটা হয় ওটাকে আমরা ইন্টারনাল বা অভ্যন্তরীণ বাণিজ্য বলছি। একই সাথে রয়েছে এক্সটার্নাল বা বৈশ্বিক বা আন্তর্জাতিক যে বাণিজ্যটা রয়েছে, অর্থাৎ বৈশ্বিক পরিমণ্ডলে 2 বা ততোধিক দেশের মধ্যে বা অ্যাটলিস্ট 2টা দেশের মধ্যে বিভিন্ন পণ্যের যে ক্রয় বিক্রয় বা আদান প্রদান যেটা বলি না কেন, সেটাকে আমরা কি আন্তর্জাতিক বাণিজ্য বলতে পারতেছি। এখান থেকে বেসিক্যালি প্রশ্নটা এইভাবে আসে যে আপনাকে উদ্দীপক একটা কেস দিয়ে দিল যে মিস্টার রহিম থাকেন এই উপজেলায় বা এই জেলায়, সে বাংলাদেশের অন্য আরেকটা জেলায় সবজি নিয়ে গিয়ে বিক্রি করে আসে, দ্যাট মিন্স অভ্যন্তরীণ বাণিজ্য। প্রশ্ন করবে এটা কোন ধরনের বাণিজ্য, এই বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো লিখো, সুবিধাগুলো লিখো, ইত্যাদি ইত্যাদি টুকটাক একটু আলোচনা লিখতে পারলে একদম ফুল মার্কস। সবচেয়ে সহজ চ্যাপ্টার, মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার আই হ্যাভ এভার সিন ফ্রম দিস চ্যাপ্টার্স। সবগুলো চ্যাপ্টারের মধ্যে বাণিজ্য হচ্ছে সবচেয়ে সহজ, সবচেয়ে কমন একটা চ্যাপ্টার, একটা কোশ্চেন আসবে। আন্তর্জাতিক বাণিজ্য 2টার মধ্যে তুলনামূলক একটা আপনারা পড়াশোনা করে যাবেন, একটা কম্পারেটিভ স্টাডি করে যাবেন। ওকে, এরপর আসে অধ্যায় 9, দূষণ এবং দুর্যোগ। দুর্যোগের মধ্যে কি কি রয়েছে? বাংলাদেশে আপাতত দুর্যোগ নেই, তবে যে গরম পড়েছে মনে হয় খরা লাগতে বেশি দিন নেই। খরা আছে আমাদের কাছে, আমাদের কাছে রয়েছে ঘূর্ণিঝড়, বাংলাদেশের বহুল আলোচিত বন্যা। বন্যা, খরা, ঘূর্ণিঝড় 3টা প্রয়োজন নয়, 3টা থেকে মোটামুটিভাবে নিশ্চিত আপনি একটা কোশ্চেন পাবেন। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ব্যাস সিম্পল। যেহেতু কালবৈশাখী চলে গিয়েছে, মানে বৈশাখ মাস, তো ঘূর্ণিঝড় থেকে প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছেই। দূষণ ও দুর্যোগ থেকে আপনি একটা কোশ্চেন পাবেন, এটা 100% শিওর। মানচিত্র অভিক্ষেপ, আমি এখানে বলি স্টুডেন্টদের কাছে আপনারা দয়া করে এই চ্যাপ্টারটা বাদ দেন। আপনি এই চ্যাপ্টারটা বাদ দিয়ে যান না, আমরা শিওর কোশ্চেন পাচ্ছি চ্যাপ্টার 1 থেকে, 2 থেকে, আমরা 3 থেকে কোশ্চেন পাচ্ছি, 5, 6, দেন আসা হচ্ছে আমাদের 8 আর 9। তো 3, 2, 5 আর 2, 7, আর একটা চ্যাপ্টার 50% পরিবহন বা যোগাযোগ অথবা কৃষি। এই 7টা আর আসতে পারে কৃষি থেকে একটা অথবা পরিবহন যোগাযোগ থেকে যে কোনো একটা। আমার অ্যান্সার করতে হবে সারা বাড়ি 5টা। যদি এই 7টাও আমি ভালো মতো পড়ে যাই, তো এখান থেকে তো মোটামুটি নিশ্চিতভাবে আমি 5টা অ্যান্সার করে আসতে পারতেছি। তো কেন আমি 10টা চ্যাপ্টার পড়তে যাব, বা কেন আমাকে 8টা চ্যাপ্টারে বেছে বেছে ওইভাবে পড়তে হবে? এরকম না, এই 7টা চ্যাপ্টার বললাম এটা পড়ে যান, এখান থেকে 5টা কমন পাবেন, এটা আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাকে।
মানচিত্র অভিক্ষেপ এটা একটু বাদ দিয়ে যান। কেন বাদ দিয়ে যান বলতেছি, কারণ আমি যদি এই চ্যাপ্টারটা বাদ দিয়ে অ্যান্সার করে আসতে পারি আর ভালো নম্বরও পেতে পারি, তাহলে আমি কেন অতিরিক্ত বোঝা আমার মাথায় নিচ্ছি, তাই না? অনেকে একটু পাকামতি করে, সবাই তো সহজ চ্যাপ্টারগুলো খুঁজতেছে অ্যান্সার করার জন্য, আমি একটু কঠিন চ্যাপ্টারটা অ্যান্সার করবো, স্যারকে ইমপ্রেস করবো। স্যারকে ইমপ্রেস করতে গিয়ে যখন দুইটা লাড্ডু পাবেন, তখন দেখবেন আপনার খুবই খারাপ লাগবে, তাই না? তো এই হচ্ছে মোটামুটি আমার দৃষ্টিকোণ থেকে আমার যা মনে হচ্ছে যে এবছরে এইচএসসি 26-এর জন্য ভূগোল দ্বিতীয় পত্রের এই চ্যাপ্টারগুলো মোটামুটিভাবে আসার মতো আর কি। কোন চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো আসতে পারে সেইগুলো নিয়ে আমি একটু ব্যক্তিগত মতামত তুলে ধরার চেষ্টা করেছি। তারপরেও আপনাদের যদি ব্যক্তিগত কোনো পছন্দ থাকে যে না আমি বলেছি সেই চ্যাপ্টারগুলো আপনারা পড়বেন না, অন্য চ্যাপ্টার পড়বেন, ওকে ইটস ফাইন, আপনি পড়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সো ভিডিওটা যদি আপনাদের কাছে বেনিফ্যাক্টরি বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা সামনে কোন সাবজেক্টের উপর আসলে সাজেশনগুলো চাচ্ছেন। ওকে, সো আশা করছি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, বিষয়টি বোঝাতে পেরেছি আপনাদেরকে। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো একটা সাজেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, আল্লাহ হাফেজ।